ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, রাত 8টা বাজে। আপনার ফেভারিট শো ঠোঁট কাটা আর আপনার প্রিয় ঠোঁট কাটা হাজির 8টা থেকে 9টা, 1 ঘন্টা। আজ না এই যে এত গরম, তীব্র দহন, ঝলসে যাওয়া রোদ সব কিছুকে পিছনে ফেলে দিয়েছে রাজনীতির গরম। বিশ্বাস করুন, এ চিত্রনাট্য দেখলে আপনি আর কখনো ভুলবেন না। চিত্রনাট্যের মূল নায়ককে কুণাল ঘোষ। যত দোষ কুণাল ঘোষ। একেবারে দলের লেটার হেডে চিঠি দিয়ে স্পষ্ট করে জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস, যত দোষ কুণাল ঘোষ। মুখপাত্র পদ গিয়েছিল আগেই, আর এবার রাজ্য সম্পাদকের পদ থেকেও ছেঁটে ফেলল দল। তবে হ্যাঁ, এই দুই পদেই মানে মুখপাত্র আর রাজ্য সম্পাদকের পদে থাকতে না চেয়ে ইস্তফা দিয়েছিলেন কুণাল বাবু নিজেই। সেই 2রা মার্চ মুখপাত্রের পদে ইস্তফা গ্রহণ করেছিল দল, আর মাস দুয়েকের মাথায় রাজ্য সম্পাদকের পদটাও গেল। দেখুন, কুণাল বাবু রোজ রোজ বলতেন তিনি দলের একনিষ্ঠ কর্মী, আর সেই কর্মী পদ খোয়ালেন শ্রমিক দিবসে। কেন দেখুন। হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে, দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। এই দুজনের মধ্যে তাপস রায় নাকি সুদীপ ব্যানার্জি, কলকাতা উত্তরের প্রার্থী। 38 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরে গিয়ে একথাই তো বললেন কুণাল ঘোষ। তাহলে চিত্রনাট্যের নাম কি? নাটকের নাম যত দোষ কুণাল ঘোষ। আচ্ছা বলুন তো, ন্যাড়া বেলতলায় কবার যায়? কেন বলছি? সেই রক্তদান শিবির, সেই কট আনকট বিতর্কিত কথা 11 বছরে আবার। 11 বছর আগেও তো গিয়েছিলেন এক রক্তদান শিবিরে, মনে আছে? 11 বছর আগের সেই 20শে সেপ্টেম্বর 2013 সাল। সেদিন সোমেন মিত্রের ডাকে এক রক্তদান শিবিরে গিয়েছিলেন কুণাল ঘোষ। ছবিটা দেখুন। 48 নম্বর ওয়ার্ডে কুণাল তখন রাজ্যসভার সাংসদ। সেদিনও বলেছিলেন, নানা ইস্যুতে দলের বিরুদ্ধে বলেছিলেন অল আউট অ্যাটাক। কুণাল বলছেন মঞ্চে বসে সোমেন মিত্র, শিখা মিত্র, তাপস পাল, শতাব্দী রায়। তারপর আর কি, সেদিনও রক্তদান শিবিরের বলার পরে, মুখ খোলার পরে দলের শাস্তির মুখে পড়তে হয়েছিল কুণাল ঘোষকে। পরের ঘটনা সকলের জানা, জেল যাত্রা, আবার তৃণমূলে কামব্যাক। 11 বছর আগে কুণাল বাবু গিয়েছিলেন 48 নম্বর ওয়ার্ডের রক্তদান শিবিরে। 11 বছর পর আজ গেলেন 38 নম্বর ওয়ার্ডের রক্তদান শিবিরে, সেই রক্তদান শিবিরেরই মঞ্চ। আর সেখানে গিয়ে কাকে নিয়ে বললেন? বললেন সদ্য দল বদলে বিজেপিতে গিয়ে প্রার্থী হওয়া তাপস রায়কে নিয়ে। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। 38 নম্বর ওয়ার্ডের রক্তদান শিবিরে তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ কুণাল। তারপরে সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী। অবাক হয়ে যায় ওর মহানুভবতা দেখে, যে কুণাল 2 বছর 10 মাস অকারণে জেল খাটার পরও কিন্তু আজও তৃণমূলের হয়ে যেভাবে ও ব্যাট করছে বা ডিফেন্ড করছে, এটা কিন্তু আমি পারতাম না বা আমি করতাম না। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে
তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। এবং জনপ্রতিনিধি হিসেবেও ভালো, তাহলে কোনো একটা জায়গায় ভুল দলে তাপস রায় যথেষ্ট যোগ্য জনপ্রতিনিধি, যথেষ্ট ভালো প্রার্থী, কিন্তু নীতিগতভাবে আমাদের সঙ্গে যাদের লড়াই ভুল দলে গেছেন, ফলে আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। সুদীপ ব্যানার্জি তো একটা স্যাডিস্ট। যখন 2 বছর 10 মাস ওর যখন জেল হয়েছিল এবং জেলে ছিল, সেই সময় চাঁদের হাট সাজিয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে, ওরা খ্যাঁক খ্যাঁক করে হাসে না, সেই খ্যাঁক খ্যাঁক করে হেসে মজা নিত। তারপর পরে নিজেরও জেল যাত্রা হয়েছিল, হয়নি যে তাও না, 136 দিনের। তাপস রায়ের প্রশংসায় কুণাল বাবু, আর কুণাল ঘোষের পিঠ চাপড়ে দিলেন বিজেপির প্রার্থী। শুধুই সৌজন্য? এই ধরনের ঘটনাগুলো দেখা যায়, তাতে যেন মনে হয় যে তৃণমূলের 3-4 জন যারা সিনেমা করেন তারাই হচ্ছেন বিরাট উদার, আর বাকিরা আমরা সংকীর্ণ মনা। মিঠুনদা প্রচারে যাবেন, আর দিদিমণি বলেছেন মিঠুন গদ্দার। আমার নাম দিদি নয়, আমার নাম মিঠুন চক্রবর্তী নয়। আমার মনে হয় তারা দুজনেই উত্তরটা বেশি ভালো করে দিতে পারবে। তুমি জিজ্ঞেস করলে আমার সঙ্গে মিঠুনদার সম্পর্ক কেমন, আমার মনে হয় আমি সেই উত্তরটা দিচ্ছি। আমার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, মিঠুনদা আমার নিজের বাবার মতো। যারা সিনেমা করেন তারাই হচ্ছেন উদার, তারা অভিনয় করবেন, প্রিমিয়ারে ডাকবেন, ফটোশুটে গলা জড়াবেন, কিডনি দান করবেন, কেউ পরিচালক হয়ে অভিনেতা হিসেবে নেবেন, আর বাকিরা সব আমরা সংকীর্ণ মনা। তো আমরাও সৌজন্যের বৃষ্টিপাত দেখিয়ে দেবো, আর নইলে দল সকলকে একসঙ্গে থামাক। তাহলে সৌজন্যের বৃষ্টিপাত? মে দিবসের সকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার সারলেন INTTUCর আয়োজিত কর্মসূচিতে। তবে রক্তদান শিবিরের মঞ্চে তাকে দেখা যায়নি। উত্তর কলকাতায় রক্তদান শিবিরে তখন বিজেপির প্রার্থী, সঙ্গে কুণাল ঘোষ। রক্তদান শিবির, অরাজনৈতিক মঞ্চ, যারা আয়োজক তারা সকলকে ডেকেছেন। বরং ওই এলাকায় আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত, তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না। ওকেই ডাকলে কোথাও যায় না, এর আগে দেখেছিল বোধহয় যায়নি, ও তো কোথাও যায় না, ওকে ডাকবে কেন? ডেকে মানুষ অপমানিত হবে নাকি? আমি 9 বার জেতা লোক কলকাতা শহরে, আমার জনসংযোগ কারুর থেকে কম না পশ্চিমবঙ্গে। তাহলে যার জনসংযোগ রোজই থাকে তার আর বাড়তি জনসংযোগ কি হবে? সকালে রক্তদান শিবিরে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় কুণাল ঘোষ, আর বিকেলে দলের লেটার হেডে চিঠি পাঠিয়ে স্পষ্ট করলো তৃণমূল কুণালকে ওই পদে দরকার নেই। সেই ছবিটা দেখাবো। দল জানিয়ে দিল কুণাল ঘোষের বক্তব্য তার ব্যক্তিগত, দলের নয়। তারপরই লেখা, দলের রাজ্য সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে। ওই যে প্রথমেই বলেছিলাম, মনে আছে, 2রা মার্চ মুখপাত্র এবং রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন কুণাল ঘোষ। মুখপাত্র পদে ইস্তফা গ্রহণ করেছিল দল। এবার রাজ্য সম্পাদকের পদটাও গেল। কুণালদার কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করছি। আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন বর্তমানে তিনি উপলব্ধ নন। কুণালদার ফোন উপলব্ধ নয়, কুণাল ঘোষকে ফোনে পাওয়া যাচ্ছে না, আরো একবার ট্রাই করব। আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন বর্তমানে তিনি উপলব্ধ নন। কুণাল ঘোষ, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে, সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? তখনও কুণাল ঘোষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সবার আগে বললেন তাপস রায়। দেখুন, রাজনীতির এই এপিসোডে মঞ্চে কুশীলব বলতে 3 জন, কুণাল ঘোষ, তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেই নাটকের সূত্রধর কে? কুণাল ঘোষ নিজে। এই তো 29 তারিখ উত্তর কলকাতায় তৃণমূলের বৈঠক হলো। সেখানে ডাক না পেয়ে এক্স মাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন কুণাল ঘোষ। তারপর চলল। আমি সবিনয় বলছি যে আমি প্রতিজ্ঞাবদ্ধ, এই টুইটটার বিষয়ে আমি একটি শব্দও বলবো না। ফলে যা আপনারা দেখেছেন সেটুকুই, এর বাইরে একটি শব্দ এই টুইটটার ব্যাপারে আমি উচ্চারণ করব না। আমি
ওপরওয়ালার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার বাড়িতে ইডি ঢোকাতে উল্লাস করেছে এবং আমাকে সকলেই বলেছে দলের। সভাপতিটা তাপস রায় ছিলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে, আর একটা 78-79 বয়সী লোক যদি প্যান 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 করে, 19 জনের মধ্যে বলেছে 3 মাস অপেক্ষা কর, 3 মাস কেটে যাওয়ার পরে বলেছিল 6 মাস অপেক্ষা কর, তারপরে নির্দিষ্ট দিন কিন্তু বলে দিয়েছিল। কান্নাকাটি করে চেয়ে নিয়েছিল। সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল, সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। সেই 2রা মার্চই মুখপাত্র আর রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন কুণাল ঘোষ। 4 মার্চ তাপস রায় তখন তৃণমূল ছাড়ার মুখে। সেদিন নাটক পরতে পরতে সকালে তাপস রায়ের বাড়িতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ মানভঞ্জনে। তখনই তাপসবাবু বললেন, বিবেচনার জন্য আমার কাছে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। এই হচ্ছে দল, ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। পুরোটা আমি ব্যস্ততায় ছিলাম, আমি তাপসদার বাড়ি গেছিলাম, তারপর আমার খিদে পেয়েছিল, আমি খাচ্ছিলাম, ফলে আমার সব অনেক হোয়াটসঅ্যাপ জমে আছে। আমি দেখেছি কি এসছে, কিন্তু আমার পড়া হয়নি। আমি গাড়িতে ছিলাম, গান শুনছিলাম। ये मेरा प्रेम पत्र पढ़कर के तुम नाराज। চিন্তা করার কোনো দরকার নেই, তোমার চিন্তার করার দরকার নেই। যে মুখপাত্র বিক্রি হয়ে যাচ্ছে তারা করুক না, আমার কোনো অসুবিধা নেই। আমাকে একটু আগে সুদীপদা ফোন করেছিলেন এবং সুদীপদা আমাকে চায়ের নেমন্তন্ন করেছেন। সন্ধ্যে 7টায় আমি চা খেতে যাব। সহকর্মী একসঙ্গে চা খাবেন, তাতে অন্যায় কি? মান অভিমান আমরা দেখতে পাচ্ছিলাম সোশ্যাল সাইটে। আমার কোনো মান অভিমান নেই। না না, আমি সিনিয়র লিডার, আমরা হাজারো একজন সিনিয়র লিডার তিনি ডেকেছেন এবং তো খুবই ভালো। নাটকের এখানেই শেষ নয়। যে খাতে বই ছিল নাটকের অধ্যায়গুলো, তাতে টুইস্ট এনে দিলেন ববি হাকিম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দলে পরিচিত কে? কুণাল ঘোষ। সেই কুণালে নরম আর সুদীপে গরম তাপস রায়। আর কুণাল ঘোষ বিকেলে ফোন সুইচড অফ থাকলেও সন্ধে সাংবাদিক বৈঠকে বললেন কুণাল বাবু, তো মন থেকে ছেড়ে দিয়ে বসে আছি। তো ফলে আমি যেহেতু মুখপাত্র এবং সাধারণ সম্পাদক, আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। মানে সাধারণ সম্পাদকও ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমার টুইটার হ্যান্ডেলটা আপনারা দেখুন। তাহলে যেটা আমি ছেড়ে দিয়েছি সেটা যদি কেউ বলে আমি রিমুভ করলাম, এটা মানে একটা বোকা বোকা ব্যাপার। যিনি দলের মুখপাত্র নন, তাকে সামনে রেখে যে কোনো ধরনের বক্তব্য, যে কোনো ধরনের আক্রমণ চালিয়ে যাবেন এবং পরবর্তীকালে সেটা দলের লাইন নয় বলে উইথড্র করবেন, এটা সম্পূর্ণ হাস্যাস্পদ বিষয়। আমি তো এখনো কিছু সেটা বুঝেই উঠতে পারছি না। সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। এবং ঘটনা হলো আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল। এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে। বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু দল বারে বারে রাখছে। হতে পারে, বাকিটা ওপরওয়ালা বিচার করবেন। কোনো কি অন্যায় হলো আপনার সঙ্গে, সেটা দেখা যাবে। আপনার এই বক্তব্যের কিছু সময় আগেই সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছে কুণাল ঘোষ। এটা আমি নিয়ে কিছু বলতে পারবো না, কারণ এখনকার আমি তো সেই পুরনো রাজনীতি, এখনকার রাজনীতিটা আমি ঠিক বুঝতে পারি না। আজকে তাপস রায়ের পাশে একটি রক্তদান শিবিরে দেখা গিয়েছিল। আমি জানি এগুলো সব, কিন্তু এখনকার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি না, সেই জন্য আমি এটা নিয়ে কোনো কমেন্টস করবো না। নবীন প্রশ্নে আমি তো নবীনদের পক্ষে ছিলাম। এটা তো সমস্ত মৃত্যুর আগে পর্যন্ত কিছু ছাড়বে না। বক্তব্যকে সমর্থন করেন যে মানে রাজনীতির ক্ষেত্রে আমি এটা নিয়ে কোনো কমেন্টস করবো না, কারণ আমি এখন এটার সাথে আমি অ্যাকাস্টাম নই। আমি পার্টির লয়াল, পার্টির ক্যান্ডিডেটের জন্য সব কিছু করতে হবে। কি আপনারা বুঝে নিন, আমি কি করে বলবো। বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে? অভিষেক আমার সেনাপতি। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি। তাদের সঙ্গে কথা হয়নি? কথা হয়নি। 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে। তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। অনুমান করা যেতে পারে দলের মধ্যে শত্রুপক্ষের প্রভাব রয়েছে।
যে সবথেকে বেশি আক্রমণ করে, যে সবথেকে বেশি নিজের ভালো মন্দ না বিচার করে প্রতিপক্ষকে আক্রমণ করে, যদি তার মুখ চুপ করানো যায়, এতে তো শত্রুদের লাভ। তাহলে দলের মধ্যে নিশ্চয়ই শত্রুদের পেনিট্রেশন রয়েছে। আজকের এই চিঠিটা কোনো চিঠি আমি পাইনি। বলেছিলাম এই অধ্যায়ে টুইস্ট আছে, টুইস্টটা দিলেন ফিরহাদ হাকিম। কিন্তু আপনার মনে হয় নাটক এখানেই শেষ? না, আরও অনেক অধ্যায় যোগ হবে, সেদিকে নজর থাকবে। তবে তৃণমূল কংগ্রেস যখন কাউকে শাস্তি দেয় তখন চিঠি পাঠিয়ে, বিবৃতি দিয়ে, আর বিজেপির দিলীপ ঘোষের যখন কিছু অপছন্দ হয়, মনে হয় এটা ঠিক হচ্ছে না, তিনি ওসবের তোয়াক্কা করেন না। মিডিয়ার ক্যামেরার সামনেই কিভাবে তিরস্কার করেন নিজের দলের কর্মীদের দেখুন। হ্যাং হয়ে যাচ্ছে পুরো কম্পিউটার। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে তিনবার চারবার নিয়ে আসছে। বলবে না কোথায় লাভ হবে, ওরা ঠিক করে দেবে। 9টার আগে ওঠে কোনোদিন ওরা? তোমরাই তো শিডিউল করবে। ও ফোন করছে, আমি ওকে ফোন করছি, আমি যে খবর দেবে সে ফোন করছে। এটা হতে পারে না, তোমাকে জানিয়ে দেবে। এটা ওরা কি জানে এখানকার? মিসগাইড করলে খুব বাজে। তাহলে ভোটের মাঝ পর্বেই কুণাল ঘোষ শাস্তির মুখে পড়লেন, তাকে পদ খোয়াতে হলো। ভোটের মাঝ পর্বেই নিজের দলের কর্মীদের একেবারে যাচ্ছে তাই করে তিরস্কার করলেন দিলীপ ঘোষ। ভোটের মাঝ পর্বেই নতুন করে মাথাচাড়া দিল একটা ইস্যু। কারণ ভোটের মাঝ পর্বে বঙ্গের মাঝ বরাবর আসনগুলোতে ভোট। কোন আসনে? যে আসনে সংখ্যালঘু বেশি। আর এটাই মাথাচাড়া দিচ্ছে সব কিছুকে পিছনে ফেলে। আজ থেকে নয়, বারবার এটাই দেখছে বাংলা, বহুবার। তৃণমূল বনাম বিজেপি উভয় পক্ষই খড়গহস্ত এই মাঝ বরাবর আসনগুলোতে, মালদা, মুর্শিদাবাদে। এবার লোকসভা ভোট পর্বের মাঝে আবার লেগেছে যুদ্ধ। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন বিজেপি সংখ্যালঘু বিরোধী, আর সেই কারণেই ব্রাত্য বাংলা, বাংলা দুয়ারানি কেন্দ্রের কাছে নাপসন্দ। শুনুন। বাংলা ওদের কাছে দুয়ারানি, বিজেপি নাকি সুয়ারানি, আর বাংলা হচ্ছে দুয়ারানি। তার কারণ বাংলায় সংখ্যালঘুরা বেশি থাকে, আর বাংলার প্রতিভাকে স্যালুট না জানিয়ে অলওয়েজ জেলাসি করে। অর্থাৎ ঈর্ষার রাজনীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আরো স্পষ্ট করে বললেন বিভাজনের কথাও কি? বিভাজন ধর্মের ভিত্তিতে? এদিন মালদায় ভোট প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে এলাকায় সংখ্যালঘুদের সংখ্যাই বেশি, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা কি ছিল? কি বলছে বিজেপি, আর মুখ্যমন্ত্রী বা কি বলছেন? বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে বলবো যে আপনারা ভোট ব্যাংক হওয়া থেকে বেরিয়ে আসুন। কতদিন ভোট ব্যাংক থাকবে? এই 75 বছর 76 বছর তো সোকল সেকুলার দল যারা আর কি, অসাম্প্রদায়িক দলেদের সরকার ছিল। তাহলে মুসলিম সমাজে শিক্ষা, চাকরি নেই কেন, উন্নয়ন নেই কেন? এই প্রশ্নগুলো করুন। আর কি এরপরে প্রকাশ্যে দাঁড়িয়ে নিজের ধর্মটা পরিবর্তন করে নিন না। প্রকাশ্যে দাঁড়িয়ে বলুন নেতাদের ধর্ম পরিবর্তন করতে, যে পদ্ধতি আছে সেভাবে সব মেনে টেনে নিয়ে ধর্মটা পরিবর্তন করে নিন ভোটের স্বার্থে। শুধু এ রাজ্য নেতারা নন, বিজেপির টপ লেভেল নেতারাও সুর চড়াচ্ছেন। শুনুন। তৃণমূলের কি ক্যাপিটাল দুটো। একটা হলো বিভাজনের রাজনীতি করা। প্রচুর সংখ্যালঘু এই এলাকায় বসবাস করেন। আপনারা হলেন মমতা ব্যানার্জির কাছে তেজপাতা, শুনে রাখুন। তরকারিতে লাগে, খাওয়া যায় না। আর ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দুদের পার্টি নয়, ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের পার্টি, ভারতীয়দের পার্টি। সংখ্যালঘু ভোট ব্যাংক তো শুধু তৃণমূলের নয়, সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে নজর বিজেপির নেই। না হলে এ রাজ্যে ক্ষমতায় আসা সম্ভব। ভোট প্রচারের শুরুতেই বাংলায় এসে তৃণমূলের সংখ্যালঘু ভোটে ধাক্কা দেওয়ার কথা উঠেছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতেও। বলেছিলেন তৃণমূলের অহংকার আছে ওই ভোট ব্যাংক নিয়ে, এবার তা ভাঙবে। একদিকে বিজেপি অল আউট অ্যাটাকে ব্যস্ত, অন্যদিকে ময়দানে তৃণমূল।
এই তো কিছুদিন আগে রেড রোডে নামাজের অনুষ্ঠানে গিয়ে বিজেপিকে খুব আক্রমণ করেছিলেন মমতা ব্যানার্জি। ঈদের অনুষ্ঠান, তবে সেই মঞ্চেও বার্তা ছিল আগাগোড়ার রাজনৈতিক। মুখ্যমন্ত্রী বলেন, ঘৃণা ভাষণ চাই না, এনআরসি চাই না, সিএ চাই না। অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানব না, গায়ে জোরে মানব না। সুর তো এক, অভিযোগও এক। এদিন ফারাক্কার সভা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তো একই কথা বললেন, সংখ্যালঘুদের উদ্দেশ্যে, কেন্দ্র তথা বিজেপিকে বিঁধে। ওরা গায়ে জোরে এনআরসি করবে, ওরা কে করবে, ওরা অভিন্ন দেওয়ানবিধির নামে আপনাদের অধিকার কেড়ে নেবে। ইউনিফর্ম সিভিল কোড মানে জানেন, আপনার ধর্ম কেড়ে নেবে, আপনাকে পড়ে দেবে, আপনার কোনো অস্তিত্ব নেই। বিজেপি যা বলবে তাই করতে হবে, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। আর বিজেপি কি বলছে? তুষ্টিকরণ, তোষণ। তৃণমূল একটাই কাজ করে এ রাজ্যে, তোষণের রাজনীতি, ভোট ব্যাংক ধরে রাখতে। কিন্তু শাসক হোক বা বিরোধী, ভোটের ময়দানে প্রত্যেকের কাছেই তো বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। অস্বীকার করার উপায় আছে? তৃণমূল আর বিজেপির হাতে ধর্মের তাস খেলা ছাড়া, ধর্মীয় ভাগ করা ছাড়া, মেরুকরণের রাজনীতি করা ছাড়া ওদের হাতে দ্বিতীয় আর কোনো উপায় নেই। ওরা পরিষ্কার চাইছে হিন্দু মুসলিম এজেন্ডায় ভোট হোক, ওরা পরিষ্কার চাইছে মন্দির মসজিদ ইস্যুতে ভোট হোক। তাই জন্য মোদী এবং মমতা দুজনেই, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনেই মেরুকরণের রাজনীতি করতে চাই। সংখ্যালঘু, ভোট ব্যাংক, এর বাইরে আর কিচ্ছু নয়। যে যাই বলছে, ভোটের কথা তার মাথায় নেই, সত্যি নেই। দেখুন, একদিকে ভোটের গরম, অন্যদিকে প্রকৃতির গরম, আর এই ঝলসে যাওয়া গরমে কখনো গান ধরতে হচ্ছে, কখনো লোকাল ট্রেনে ঘুরতে হচ্ছে। প্রার্থীদের কথা বলছি। আচ্ছা, তারা করবেন নাই বা কেন? এ তো জীবন মরণের লড়াই বলে কথা। আরে আমি বলছি না, বলছেন বিজেপির মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পাল। ভোটের মণিমাণিক্য একেবারে। দেখুন, জয় শ্রীরাম। আমাদের মেদিনীপুরের প্রার্থী আছেন দিদিভাই অগ্নিমিত্রা পাল, ওনাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। 45 ডিগ্রি টেম্পারেচারে প্রচার করেছে, সুতরাং রোদটা কোনো ফ্যাক্টর নয়, গরম। আবারও বলবো, এটা আমাদের বাঁচা মরার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.